আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন। তাতে এরা জানেন হেয়ার রোডের এই বাসাগুলোতে থাকা সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই এসব বুদ্ধিমান আকেলমান মানুষ আগে ঠিক কোথায় আছেন, মন্ত্রী আর মন্ত্রী পাড়ায় নাই, তাহলে যে কোন পাড়ায় যাচ্ছেন সেটা বোঝবার আগেই হয়তো গা ঢাকা দিতে চাইছেন। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের ইউনূস সরকারের উপদেষ্টাদের লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার একরকম হিড়িক পড়েছে। মানে মন্ত্রী পদমর্যাদার এই পাসপোর্ট মন্ত্রিত্ব ছাড়বার পরেই জমা দেওয়ার রীতি, এমনকি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পর্যন্ত সাংবাদিকদের কৌতূহলের জবাবে বলেছেন যে তিনি নিজেও যদি এই পাসপোর্ট মন্ত্রিত্ব ছাড়ার আগেই জমা দিয়ে দিতেন ব্যাপারটা অস্বাভাবিক হতো। কাজেই তিনি বা তার স্ত্রী কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বা মন্ত্রীদের যে পাসপোর্টটা হয় সেটা এখন পর্যন্ত জমা দেননি। কিন্তু ইউনূস সরকারের মধ্যে এই অস্থিরতা কেনই বা উপদেষ্টারা কূটনৈতিক পাসপোর্ট দ্রুততম সময়ে ছেড়ে সাধারণ পাসপোর্টে আসতে চাইছেন, সেই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল তৌহিদ হোসেনকে। তৌহিদ হোসেন সরাসরি বলেছেন এরা চাইছেন যে কূটনৈতিক পাসপোর্ট ছাড়বার পর সাধারণ পাসপোর্ট পেতে যে ঝামেলা সেটা এড়িয়ে এখনই ভিসা ঠিক করে রাখতে, যাতে দ্রুততম সময়ে সরকার ক্ষমতা ছাড়ার পরে তারা তাদের স্বাধীনতা মতো ইচ্ছা মতো বিদেশ যেতে পারেন। সরাসরি কথা বললে, মানে আপনার আমার ভাষায় বললে, দ্রুততম সময়ে বিদেশে যাওয়ার পথ সুগম রাখতেই বিভিন্ন উপদেষ্টারা একের পর এক লাল পাসপোর্ট ছাড়ছেন, সাধারণ পাসপোর্টের আবেদন করছেন, যাতে বিদেশ যাত্রার ভিসা ঠিক করে রাখা যায়। হয়তো অনেকেই নির্বাচনের আগেই দেশ ছাড়বার কথা ভাবছেন। মজার ব্যাপার হচ্ছে, সবচেয়ে বড় যে কোইন্সিডেন্সটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে অক্টোবরে যখন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির নেতা, 2024-এর আন্দোলনের বিরাট নেতা, তিনি এক বেসরকারি টিভি চ্যানেলে নিজে থেকে গিয়ে এই সাক্ষাৎকার দিয়ে এলেন যে উপদেষ্টাদের বেশিরভাগই সেফ এক্সিটের ব্যবস্থা করে রেখেছেন, কে কোন দেশে যাবেন সেসব ঠিকঠাক করে রেখেছেন। তখন যে উপদেষ্টারা সবচেয়ে বেশি সংবাদ মাধ্যমের সামনে এসে গলা খুলিয়ে বলেছিলেন প্রশ্নই ওঠে না কেন বিদেশ যাব, তারাই এখন সবচেয়ে আগে গিয়ে লাল পাসপোর্ট ছেড়ে দিয়ে বিদেশের ভিসা লাগাচ্ছেন এবং নিজ নিজ জায়গা ডেস্টিনেশন ঠিক করে রাখছেন, সেই ডেস্টিনেশনে যাতে সময় মতো পৌঁছে যেতে পারেন তার ব্যবস্থা করে রাখছেন। যেমন ধরেন রিজওয়ানা হাসান তখন বলেছিলেন নাহিদকেই উত্তর দিতে হবে কারা সেফ এক্সিট চাইছে, আমার সেফ এক্সিটের কোনো পরিকল্পনা নাই। খুব স্বাভাবিক, রিজওয়ানা হাসানের স্বামী নসরুল হামিদ বিপু আওয়ামী লীগ আমলের মন্ত্রী, তার বিরাট ব্যবসায়িক সাম্রাজ্য দেখাশোনা করছেন 2024-এর আগস্টের পর থেকেই। কাজেই বাংলাদেশ ছেড়ে সম্পূর্ণরূপে চলে যাওয়া, চিরস্থায়ীভাবে চলে যাওয়া নিশ্চিতভাবে একটা ব্যবসায়িক ক্ষতিও করবে রিজওয়ানা হাসানের পরিবারের জন্য। কিন্তু রিজওয়ানা হাসানের ছেলে মেয়ে বিদেশ থাকেন, কাজেই তিনি হয়তো অস্ট্রেলিয়ার ভিসা লাগিয়েছেন যেখানে তার সন্তানেরা থাকেন। এবং এই যে একটা ভলাটাইল সময়, এই যে একটা অনিশ্চিত সময়, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যি ক্ষমতা হস্তান্তর করতে চান, নাকি 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর একটা বিপ্লবের সরকার গঠন করতে চান, প্রেসিডেন্ট হয়ে বসতে চান, জাতীয় সংসদ সদস্য পদে যারা নির্বাচিত হয়ে আসবেন ভাবছেন তাদেরকে আসলে 6 থেকে 9 মাসের জন্য সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য করে রাখতে চান, এসব নিয়ে যখন একটা অনিশ্চয়তা, সে সময়ে দেশে থাকবার কি দরকার? সে সময়ে পাসপোর্টটা রেডি রাখতে চাইবেন রিজওয়ানা হাসানের মতো বুদ্ধিমান যে কেউ। ভাবুন তো, ধর্ম উপদেষ্টা সাধারণত বেশি কথাই বলেন না, তিনিও নাহিদ ইসলাম ওই কথা বলার পরেই দেখছিলাম যে তিনি মানে সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন যে আমরা তো কোনো চুরি করি নাই, আমাদের কেন বিদেশ যেতে হবে, কেন সেফ এক্সিটের প্রয়োজন হবে। অথচ কি অবাক ব্যাপার, সেই আফম খালিদ সাহেব তিনিও তাড়াতাড়ি লাল পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন, সাধারণ পাসপোর্ট রেডি রাখছেন। পররাষ্ট্র উপদেষ্টা নিজে বলছেন তারাই সেটা করছেন যারা কোনো না কোনো দেশের ভিসা সাধারণ পাসপোর্টে এনে বিদেশ যাওয়ার পথ সুগম রাখতে চাইছেন। কারণ এই শিক্ষাটা আসলে এই উপদেষ্টারা পেয়েছেন 2024-এর আগস্টের পর। তারা যে পরিবর্তন এনেছেন এবং তার ফলে আওয়ামী লীগের আমলের
মন্ত্রী সংসদ সদস্যদেরকে যে ভোগান্তির শিকার তারা করেছেন, সেই ভোগান্তিতে তাদের যাতে পড়তে না হয় সে কারণেই তারা তাড়াতাড়ি এই ব্যবস্থা নিচ্ছেন। কারণ এই সরকার ক্ষমতায় এসে নিয়ম করে যে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে যাবে, লাল পাসপোর্ট সকল মন্ত্রী, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং সর্বশেষ সংসদের সকল সদস্যদের এক্ষুনি বাতিল হয়ে যাবে, তাৎক্ষণিকভাবে বাতিল হবে। এবং তারা আরেকটা নিয়ম যুক্ত করে যে শুধু যে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে আমাদের পাসপোর্ট আমরা পাই, সেটা কূটনৈতিক পাসপোর্টধারীদের ক্ষেত্রে, লাল পাসপোর্টধারীদের ক্ষেত্রে ঠিক হবে না। অন্তত দুটো গোয়েন্দা সংস্থা তাদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দেবে, তারপর তারা সাধারণ পাসপোর্টে যেতে পারবেন। এবং আওয়ামী লীগ আমলে মন্ত্রী সংসদ সদস্যদের এমন বিপদ হয়েছিল, একে তো তাদের লাল পাসপোর্ট বাতিল হয়ে গেল, এরপর তারা সাধারণ যে পাসপোর্ট সেটা দিনের পর দিন, মাসের পর মাস কোনো গোয়েন্দা সংস্থা অবশ্যই তাদেরকে ভেরিফাই করে তাদের নামে সার্টিফিকেট দেয় নাই যে এদেরকে পাসপোর্ট দেওয়া যেতে পারে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ এমনকি যে বিবৃতিটি দিয়েছিল সেখানে কোন দুটো গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিলে সাধারণ পাসপোর্ট পেতে পারবেন লাল পাসপোর্টধারীরা, সে কথাও পরিষ্কার করে উল্লেখ করা হয় নাই। এর ফলে আওয়ামী লীগ আমলের মন্ত্রী সংসদ সদস্যরা মাসের পর মাস বাংলাদেশের বিভিন্ন জায়গায় পালিয়ে থেকে তারপর ওই যে একটা বিপদ সংকুল দুর্গম পরিস্থিতিতে সীমান্ত পাড়ি দিয়ে ভারত গেছেন এবং অনেকেই ভারতেই আটকা পড়েছেন যখন তাদের সন্তানেরা বিদেশের বিভিন্ন দেশে আছেন এবং এদের সকলের পাসপোর্টে বা অনেকের পাসপোর্টে আমেরিকার ভিসা, যুক্তরাজ্যের ভিসা, ইউরোপের ভিসা ছিল, কিন্তু তারা যেহেতু পাসপোর্টই নাই, একটা দীর্ঘ সময়ের জন্য তাদেরকে ভারতে আটকা পড়তে হয়েছে। এসব ঝামেলায় রিজওয়ানা হাসানরা পড়তে চান না। ঝামেলাটা তারা সৃষ্টি করেছিলেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিদেরকে শায়েস্তা করার জন্য। কাজেই তারা জানেন যারা ক্ষমতায় আসবেন তারা চাইলে কিভাবে এদেরকে শায়েস্তা করতে পারেন। ফাউজুল কবির খান তিনি নাহিদ ইসলাম যখন বলেছিলেন সেফ এক্সিট চাইছেন সবাই এবং সকলেই ব্যবস্থা করে রেখেছেন, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন 72 বছর বয়সে আমার কোনো সেফ এক্সিটের দরকার নাই, এটা খুব দুঃখজনক হবে। তাহলে ফাউজুল কবির খান এখন সবার আগে গিয়ে পাসপোর্টটা জমা দিয়ে সে পাসপোর্টে ভিসা লাগানোর জন্য অস্থির হয়েছেন কেন, কিংবা ভিসাটা যাতে অটুট থাকে সে কারণে সাধারণ পাসপোর্টে আসার জন্য কেন অস্থির হয়েছেন, কিংবা জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি তখন বলেছিলেন ছেলেমেয়েরা তো সব দেশে, তাহলে আমি বিদেশ গিয়ে কি করব। এখন আমি জানি না পররাষ্ট্র উপদেষ্টা কি জিজ্ঞেস করেছেন এসব উপদেষ্টাদের যে এই ব্যাপারটা তো অস্বাভাবিক হচ্ছে, যেটা তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন যে আপনারা পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছেন, আর তিনি কি জিজ্ঞেস করেছেন যে ছেলেমেয়েরা দেশে সেফ এক্সিট নেওয়ার কোনো কারণ নাই, তারপর তারা কেন সবাই বিদেশ যাওয়ার জন্য লাইন ধরেছেন। আরেকটা বিরাট অংশের মন্ত্রী, বিশেষ সহকারী পদমর্যাদায় থাকা ব্যক্তিরা যারাও সব মন্ত্রী প্রতিমন্ত্রী মর্যাদায় আছেন, তাদের তো আবার এই সাধারণ বাংলাদেশি পাসপোর্টের দরকারই নাই, কারণ এদের প্রত্যেকের বিদেশি পাসপোর্ট আছে। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া তখন এই কথাটাও সংবাদ মাধ্যমকে বলেছিলেন। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া লম্বা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যে এরা সেফ এক্সিটের কথা বললে রেগে যায়, এদের সকলের দুটো দেশের পাসপোর্ট আছে, বিদেশের পাসপোর্ট আছে। এই যে বিরাট অংশটা, তাদের কোনো অসুবিধা নাই, তারা মানে এই নির্বাচনের আগে আগে দিয়ে কিংবা নির্বাচনের রাতে কিংবা নির্বাচনের পর দিন ঘটনাক্রম বদলে গেলেই বিদেশি পাসপোর্ট নিয়ে বিমানবন্দরে হাজির হবেন আর তারা দেশত্যাগ করবেন। তবে এদের অনেকেই নিশ্চিতভাবে 2024-এর 5ই আগস্টের কথা মাথায় রাখলে নির্বাচনের আগে দেশ ছাড়বেন, সেটা একরকম নিশ্চিতভাবে বলা যায়। নির্বাচনের আগেই তারা যে আসলে কোথায় আছেন এই বিষয়টা আর নিশ্চিত করে জানান দিতে চাইছেন না, তারও একটা প্রমাণ মিলছে। এই সরকারের আরেকজন অত্যন্ত প্রভাবশালী এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর অত্যন্ত ঘনিষ্ঠ একজন উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র, তিনি এরই মধ্যে সরকারি বাসাই ছেড়ে দিয়েছেন। সরকারি বাসা তিনি ছেড়ে দিয়েছেন, এর মানে এই দাঁড়াচ্ছে যে তিনি হয়তো ভাবছেন ফাউজুল কবির খানও ছেড়েছেন, আরো কয়েকজন উপদেষ্টা ছাড়ার মধ্যে আছেন, এমন খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
তারা আছেন সেটাও আগস্টের 2024-এর আগস্টের অভিজ্ঞতা থেকে। 2024-এর আগস্টে তারা প্রথমবারের মতো দেখেছে, বাংলাদেশ প্রথমবারের মতো দেখেছে যে প্রধানমন্ত্রী থেকে প্রধান বিচারপতির বাসভবন সহ আপিল বিভাগের সকল বিচারপতির বাসভবন সহ মন্ত্রী, পাড়া তো বটেই, পুলিশ প্রধান, সকলের বাড়ি যেভাবে ভাঙচুর লুটপাট হয়েছে মানে কয়েকদিন ধরে, এবং সেই দিন যে তাণ্ডব হয়েছে তাতে এরা জানেন হেয়ার রোডের এই বাসাগুলোতে থাকা সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই এসব বুদ্ধিমান আকেলমান মানুষ আগে ঠিক কোথায় আছেন, মন্ত্রী আর মন্ত্রী পাড়ায় নাই, তাহলে যে কোন পাড়ায় যাচ্ছেন সেটা বোঝবার আগেই হয়তো গা ঢাকা দিতে চাইছেন। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম আবার দেখেন তারা চাকরি ছেড়ে দিয়েছেন, মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন, 2 মাস হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা হেয়ার রোডের বাড়ি ছাড়েন নাই। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া মুখে বলছেন তিনি ছেড়েছেন, ওই বাড়ির কর্মকর্তারা বলছেন এখনো স্যার দলবল নিয়ে ওই বাড়িতে আসেন। আর মাহফুজ আলম আবার স্বীকারই করেছেন, তিনি বলেছেন নির্বাচনের আগে ছাড়বেন। আবার সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এটাও বলেছেন বিএনপির সঙ্গে তার কথা হয়ে গেছে, বিএনপি তাকে পরবর্তী সরকারেও মন্ত্রী পদে দেখতে চায়। এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলমদের মতো যাদের দশা, ধরেন আসিফ নজরুলের স্ত্রীর নিশ্চিতভাবেই মার্কিন পাসপোর্ট আছে, তার জন্ম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, আমরা হুমায়ুন আহমেদের বই পড়েই সেটা জানি, কাজে তার মার্কিন পাসপোর্ট আছে, সে সুবাদে তার সন্তানদেরও মার্কিন পাসপোর্ট থাকবার কথা। কিন্তু আসিফ নজরুলের এখনো মার্কিন পাসপোর্ট হয়েছে কিনা, কিংবা আসিফ নজরুলের হলেও তার আগের ঘরের সন্তানদের হয়েছে কিনা, সেগুলো নিয়ে একটা প্রশ্ন আছে। তিনি কি আসলে তাদেরকে ছেড়ে চলে যেতে পারবেন? এই প্রশ্নগুলোর মধ্যে আসিফ নজরুল কিন্তু আরেক ব্যক্তি যিনি নিশ্চিতভাবে এই মন্ত্রীর বাড়ি ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রওনা দিতে পারবেন না। এদের জন্য আবার কূটনৈতিক পাসপোর্ট, লাল পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ এ বিষয়ে আগেও কথা বলেছি। বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে দলে বলে সেফ এক্সিটের ব্যবস্থা করে রেখেছেন পাকিস্তানে কূটনৈতিক পাসপোর্টধারীদের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা ভিসাবিহীন পাকিস্তানে প্রবেশ করতে পারবেন। এই বিষয়টা যে কত জরুরি শুধু মন্ত্রীদের জন্য নয়, প্রশাসনের ব্যক্তিবর্গ, পুলিশের ব্যক্তিবর্গ, এমনকি সেনা প্রশাসনের ব্যক্তিবর্গের জন্য, সেটা আওয়ামী লীগ আমলের মানে শেষ হওয়ার পর, আওয়ামী লীগ আমলের অবসানের পর, 2024-এর আগস্টের পর এই ইউনূস সরকারের প্রত্যেকটি ব্যক্তি হাড়ে হাড়ে টের পেয়েছেন। কারণ শুধু তো মন্ত্রী এমপিদের মানে দুর্গম সংকুল বর্ডার, নদী পাহাড় এসব টপকে পার হয়ে ভারতে পৌঁছতে হয়নি, বরং পুলিশ প্রশাসনের ব্যক্তিবর্গ, সেনা প্রশাসনের ব্যক্তিবর্গকে পর্যন্ত এবং আমলাদের, বাংলাদেশের সচিব পর্যায় থেকে বিভিন্ন পর্যায়ের আমলারা পর্যন্ত গা ঢাকা দিয়েছেন, এবং তারা কয়েক মাস ধরে বাংলাদেশে পালিয়ে থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এই যে পরিস্থিতিটা, সে পরিস্থিতিতে ইউনূস সরকারের জন্য যেহেতু ভারতের সীমান্ত বন্ধ, সে কারণে তারা ব্যবস্থা করে রেখেছেন লাল পাসপোর্ট দিয়ে সরাসরি পাকিস্তান যাওয়ার। ইউনূস সাহেব নিজে কোথায় যাবেন সে একটা প্রশ্ন বটে। ফ্রান্সে তার বাড়ি আছে, তার ব্যবসা আছে, পৃথিবীর বিভিন্ন দেশে, যুক্তরাষ্ট্রেও তার ব্যবসা আছে, কাজে তিনি যে কোনো দেশেই যেতে পারেন। কিন্তু তার জন্যও যে পাকিস্তান একটা খুব মানে একটা গুরুত্বপূর্ণ সেফ এক্সিটের জায়গা হয়ে উঠতে পারে সে বিষয়েও আগে বলেছি। কারণ একদিকে তার শয্যাশায়ী অসুস্থ স্ত্রী, তাকে টেক কেয়ারের যে ব্যবস্থা, তার সেবা শুশ্রূষার যে ব্যবস্থা পাকিস্তানের সমাজ ব্যবস্থায় তিনি করতে পারবেন, সেটা হয়তো বা অনেক পশ্চিমা দেশে এভাবে সম্ভব হবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। অন্যদিকে এই প্রশ্ন বা এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে ভারতে যখন শেখ হাসিনার অবস্থান, তখন পাকিস্তানও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটা পক্ষকে তাদের ওখানে আশ্রয়ে রাখতে চাইবে বাংলাদেশের রাজনীতিতে যে কোনো টালমাটাল পরিস্থিতিতে, যাতে ভারত পাকিস্তান দ্বৈরথটা বাংলাদেশকে ঘিরে পাকিস্তান একেবারে সমান তালে লড়তে পারে। এইসব মিলিয়ে বুঝতে বাকি থাকছে না সামনের সময়টা ভীষণ টালমাটাল। সেটা রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, আদিলুর রহমান, শুভ্র থেকে শুরু করে সবাই টের পাচ্ছেন ইউনূস সাহেবের কিছু একটা পরিকল্পনা নিশ্চয়ই আছে, কিন্তু তার ভরসায় যে লম্বা সময় বসে থাকা যায় না, সেটা ফাউজুল কবির খান
যিনি বলেছিলেন 72 বছর বয়সে দেশ ছাড়বো কেন, তিনিও বুঝতে পারছেন বলেই সম্ভবত ভিসা তৈরি করে রাখছেন, বিদেশ যাওয়ার সব ব্যবস্থা পাকা করে রাখছেন জাহাঙ্গীর আলম চৌধুরী, আফম খালিদ হোসেনও। গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টের জামাত প্রার্থী, অতঃপর কি হলো? এই প্রার্থী নিয়ে কথা বলবার আগে আমরা একটা ছোট্ট ক্লিপ দেখব, তারপরে আলাপটা শুরু করব। ঢাকায় কোনো সিট দেবো না, এটা ভয় পাবে না, সব একেবারে সাইজ হবে। কালকে আমরা একটা সংবাদ সম্মেলন করতে পারি এই যে গুলশানে, হ্যাঁ, তো তোমরা কালকে সন্ধ্যার দিকে ওই দিকে থাকবে একটা প্ল্যান দেখবে। শিবির হলো ছাত্র সংসদ সব গণহারে জিতবে, সাক্ষী জিততে হবে, তারা বাংলাদেশের সব জামাত আর শিবির 17 জিতবো, 15 জিতবো, সব ঢাকায় কোনো সিট দেবো না। এই জামাত প্রার্থী হলেন সম খালিদুজ্জামান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনের প্রার্থী, যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী। অর্থাৎ গুলশানের যে ঢাকা 17 আসনটা, গুলশান বনানী ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে যে আসনটা, সেই আসনের জামাত প্রার্থী এই ভদ্রলোক। কদিন আগে তিনি বলেছিলেন ঢাকায় কাউকে কোনো সিট দেওয়া হবে না। এই সেই প্রার্থী, আজকে তিনি ক্যান্টনমেন্টে তার গানম্যান নিয়ে উপস্থিত হলেন। গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে পার হতে গিয়ে সেনা সদস্যদের সঙ্গে বচসায় জড়িয়েছেন জামাত প্রার্থী সম খালিদুজ্জামান। আসন্ন সংসদ নির্বাচনে তিনি ঢাকা 17 আসনের প্রার্থী। ক্যান্টনমেন্টে অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশের নিয়ম নেই বলা হলেও সেনা সদস্যদের সঙ্গে তর্কাতর্কি করতে দেখা যায় এই প্রার্থীকে। এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে পড়েন। এর একটি ভিডিও গণমাধ্যমের হাতে এসে পৌঁছেছে। নো 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 নো, কেন নয়? আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে 5 আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করতেছেন। আমার এটার দরকার নাকি তাহলে? ভাই উনি হলো এই আসনের হলো এমপি ক্যান্ডিডেট, ঠিক আছে? কোন দলের স্যার? জামাত ইসলামী। বুঝতে পারছি স্যার, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার স্বার্থে ক্যান্টনমেন্টের গানের না আপনারা তো মানে গান নিয়ে বসে আছেন, আপনারা জিহ্বা দিয়ে চাইতে ফেলতেছেন তারেক জিয়ার জন্য। আমরা কেন চাইতে পারবো না? এটা আমাকে বলে তো এটা স্যার আপনি এই হিসেবে দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, আবার পরিকল্পিতভাবে ধ্বংস করতেছেন আপনারা। দিস ইজ টোটালি দেশটাকে টোটালি সেনাবাহিনী কিছু অফিসার, আমি আপনাদের তো যাওয়ার নিষেধ করে বিতর্কিত হচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতেছেন, সরাসরি ডিসক্রিমিনেশন করতেছেন আপনি। একেবারে সরাসরি। আমি পরিবেশ সেনা প্রধানের সঙ্গে কথা বলবো, স্যার কথা বলতে আপনি এখানে বলতে পারেন স্যার, হ্যাঁ আপনি কথা বলেন, কিন্তু আমার গাড়ি আটকে রাখবেন কেন? আমি তো স্যার আপনাকে না না, আপনি তো এমপি পদপ্রার্থী, সংসদ পদপ্রার্থী, ওনার সাথে গানম্যান আছে স্যার। আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী ডাক্তার এস এম খালিদুজ্জামান বলেন, ওই যে বলেন তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী 17 আসনে বললাম স্যার, উনি আমার সাথে কথা বলেছেন। আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটা কেওয়াস সৃষ্টি করতেছেন আপনারা। নো 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 নো, কেন নয়? আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে 5 আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করতেছেন। খালিদুজ্জামান যখন ক্যান্টনমেন্টের ভেতরে প্রবেশ করতে যাচ্ছিলেন, তখন তার পরিচয় জানতে চাওয়া হয়। এই সময় প্রার্থীর সঙ্গে থাকা একজন বলেন, ভাই উনি হলেন এই আসনের এমপি ক্যান্ডিডেট, ঠিক আছে? দায়িত্বরত সেনা সদস্য জিজ্ঞেস করেন কোন দলের স্যার? তখন জবাবে বলা হয় জামাতে ইসলামের। সেনা সদস্য বলেন, বুঝতে পেরেছি স্যার, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার স্বার্থে গানম্যান নিয়ে প্রবেশের নিয়ম নেই। তখন খালিদুজ্জামান বলেন, আপনারা তো গান নিয়ে বসে আছেন, তারেক জিয়ার ক্ষেত্রে আপনারা জিবা দিয়ে রাস্তা চেটে ফেলতেছেন, আমরা কেন যেতে পারবো না? দর্শক, আজকে বাংলাদেশের রাজনীতিতে এই ঘটনাটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। জামাতে ইসলামের এই প্রার্থী তার ব্যক্তিগত সশস্ত্র গানম্যান বা দেহরক্ষী নিয়ে ঢাকা সেনানিবাস এলাকা অতিক্রম করার চেষ্টা করেন, কিন্তু ক্যান্টনমেন্টের প্রবেশ মুখে তিনি বাধার সম্মুখীন হন। প্রশ্ন উঠেছে, একজন প্রার্থীর জন্য কি ব্যক্তিগত গানম্যান নিয়ে সেনানিবাসে ঢোকা আইনত বৈধ, নাকি তার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? ঘটনার সূত্রপাত হয় যখন জামাতের ওই প্রার্থী তার নিয়মিত প্রচারণার অংশ হিসেবে বা ব্যক্তিগত প্রয়োজনে ক্যান্টনমেন্ট এলাকা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
আমরা জানি সেনানিবাস এলাকা দেশের সবচেয়ে সুরক্ষিত স্থানগুলোর মধ্যে একটি। নিয়ম অনুযায়ী যে কোনো বেসামরিক ব্যক্তি সেখানে প্রবেশ করতে পারলেও সশস্ত্র অবস্থায় বা ব্যক্তিগত দেহরক্ষী নিয়ে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। চেকপোস্টে দায়িত্বরত সেনা সদস্য যখন তাকে থামান তখন শুরু হয় দীর্ঘ বিতর্ক। প্রার্থীর পক্ষ থেকে দাবি করা হয় তার জীবনের নিরাপত্তা ঝুঁকি থাকায় তিনি গানমান রাখতে বাধ্য, কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় বিশেষ অনুমতি ছাড়া নো গান জোনে কোনো অস্ত্রবাহী বেসামরিক ব্যক্তিকে প্রবেশ করতে দেওয়া সম্ভব নয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে জামাত প্রার্থী যিনি ভবিষ্যতে আইন প্রণয়ন করবেন, তিনি এই অধ্যত্ত আচরণ করলেন কেন? আইন কি তার ক্যান্টনমেন্টে গানম্যান নিয়ে প্রবেশকে সাপোর্ট করে, নাকি তিনি এখানে তর্ক বিতর্কে জড়িয়ে আরেকবার অধ্যত্ত আচরণ করলেন? আইন কি বলে? ক্যান্টনমেন্ট বোর্ড বা সেনা কর্তৃপক্ষের সুনির্দিষ্ট বিধিমালা রয়েছে ক্যান্টনমেন্টের। সেনানিবাস এলাকার ভেতরে পুলিশ বা সেনাবাহিনীর বিশেষ ইউনিট ছাড়া অন্য কেউ অস্ত্র প্রদর্শন বা বহন করতে পারবে না। আপনার ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স থাকতে পারে, কিন্তু সেই অস্ত্র কোথায় কোথায় বহন করা যাবে তার উপর বিধিনিষেধ আছে। বিশেষ করে পাবলিক সেন্সিটিভ এলাকা এবং ক্যান্টনমেন্টের ভেতরে প্রবেশের ক্ষেত্রে আগে থেকে জিওসি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি প্রয়োজন। যদি এটি নির্বাচনকালীন সময় হয় তবে প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। সেখানে ব্যক্তিগতভাবে গানম্যান নিয়ে বিশেষ জোনে প্রবেশের চেষ্টা অনেক সময় উস্কানিমূলক বা নিয়ম বহির্ভূত হিসেবে গণ্য হতে পারে। এই ঘটনাকে এই জামাতে ইসলামের প্রার্থীর পক্ষ থেকে তার বক্তব্য আমরা খানিক আগে যে শুনলাম বা আপনাদেরকে বলবার চেষ্টা করলাম, তাতে তিনি বোঝাতে চাইছেন যে গণতান্ত্রিক অধিকারে বাধা হিসেবে এটাকে দেখা হচ্ছে। তাদের দাবি বা তার দাবি রাজনৈতিকভাবে চাপে রাখতে এমন কড়াকড়ি। অন্যদিকে সাধারণ জনগণ ও বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করেন প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধি সবার জন্য সমান হওয়া উচিত। কোন রাজনৈতিক পরিচয়ই আইন বা প্রতিষ্ঠানের প্রটোকলের উপর হতে পারে না। এই ঘটনাটি আমাদের প্রশাসনিক শৃঙ্খলা এবং ব্যক্তিগত নিরাপত্তার দ্বন্দ্বকে আবার সামনে নিয়ে এসেছে। আপনি যদি দেশের একজন সচেতন নাগরিক হন তবে আপনি কি মনে করেন সেনানিবাসের ভেতরে গানম্যান নিয়ে প্রবেশের চেষ্টা কি প্রার্থীর অধিকার নাকি একটি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি ছিল? একবার চিন্তা করুন যে এখনো পর্যন্ত ক্ষমতার মসনদটা কিন্তু নিশ্চিত হয়নি। জামাতের বলুন, বিএনপির বলুন, XYZ জারি হোক, কিন্তু এই যে জামাতের যে প্রার্থী, ঢাকা 17 আসনে যিনি প্রার্থী, তার অধ্যত্ত আচরণ আপনি আগেও দেখেছেন। আইন কানুন নিয়মের কোনো বালাই নেই। ক্যান্টনমেন্টে তো একটা আইন আছে, একটা বিধি আছে, সেই বিধি ভঙ্গ করে তিনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে চান। আইন প্রণয়নকারী হবার আগে আইন ভঙ্গ করতে যাচ্ছেন তিনি বা চাপ দিচ্ছেন। তাহলে আইন প্রণয়নকারী যখন হবেন তখন তিনি কি করবেন? তিনি তো কোনো আইন মানবেন না। কাজেই জনগণ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন, কাদেরকে ভোটে জয়ী করবেন, আপনি বিকল্প বেছেও বা কি নেবেন। সব মানুষের, বাংলাদেশে তো সব মানুষের অংশগ্রহণে ভোট হচ্ছে না। আপনি কাকে ভোট দেবেন? আপনি ভোট দেবেন, এই অবস্থায় ভোট দিতে যাবেন, আপনার ভালো করে ভাবতে হবে যে এই যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটা আসলে কি হচ্ছে এবং এই নির্বাচনের প্রার্থী কি আচরণ করছে। যাই হোক, এ বিষয়ে আপনারও মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। এই